ওকে, তাহলে বাকিরা আসুক, আমরা শুরু করি। তো একটুখানি আমাকে কনফার্ম করো যে অডিও আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ তুহিন, তোমার কোশ্চেনটা আমি এখন একবার দেখিয়ে দেবো, ঠিক আছে? আমাকে জাস্ট কনফার্ম করে দাও যে অডিও আর ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, বলছি তুমি তুহিন, তুমি যে কোশ্চেনটা বলছো সেটা কি, এই কোশ্চেনটা কি রেফার করছিলে? হ্যাঁ স্যার, আপনি CA3-তে যেটা দিয়েছিলেন। হুম। তো সিএ3 তে যে এক্সাম কোশ্চেনটা দিয়েছিলাম, আমার ঠিক খেয়াল নেই কোন কোশ্চেনটা ছিল। আই থিঙ্ক এই কোশ্চেনটাই ছিল। ওই তোমার দুটো হ্যাঁ প্রসেস স্যার, এটাই দিয়েছিলাম, এটাই এটাই। এটাই তো? হ্যাঁ, ঠিক আছে। এখানে যেটা আমি প্রশ্নটা বলেছি সেটা হচ্ছে যে আমার কাছে মেন মেমোরি, টোটাল মেন মেমোরি যেটা আছে সেটা 1000 KB অ্যাভেলেবেল আছে। তো আমার মেন মেমোরি বলতে এটা, যেটা মানে এখান থেকে নিয়ে আমাদের এই পর্যন্ত 1000 KB আছে। ফাইন। এরপরে এখানটা আমাকে দুটো প্রসেস আমি বসাবো, ঠিক আছে? বসানোর পর আমাকে এরকম একটা হোল আইডেন্টিফাই করতে হবে, যেই হোলটাকে আমি এখানটায় প্লেস করতে পারবো না। ইভেন সেই হোলটার সাইজ যেন মিনিমাম পসিবল হয়, অ্যাজ স্মলেস্ট পসিবল হোল আমাকে আইডেন্টিফাই করতে হবে, উইচ ইজ নট স্যার, ফিলেবল। স্যার বলছিলাম যে এটা বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি আমি 181ই করেছি, কিন্তু এসইউটি স্যার হুম। যখন স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছিলেন অ্যান্সার স্ক্রিপ্টটা, তখন ওখানে দেখছিলাম যে 541 কারেক্ট অ্যান্সার মার্ক করা। 541টা কারেক্ট আনসার মার্ক করো? হ্যাঁ স্যার, ওই জন্যই তাহলে কনফিউজ। তাহলে আই থিঙ্ক আমি তাহলে কোশ্চেনটা ঘুরিয়েছিলাম, তাহলে একবার আমি দেখে নিচ্ছি। মেবি আমি কোশ্চেনটা চেঞ্জ করেছিলাম। আমি তো অ্যাকশন দেখে নিচ্ছি, তোমার কোশ্চেনটা আমি একবার দেখে নিচ্ছি। আমি কোশ্চেনটা চেঞ্জ করেছিলাম একটু, তাহলে বন্ধু থেকে পাঠিয়েছিলাম, দেখি কোশ্চেনটা আমি। আচ্ছা, না তাহলে আচ্ছা, আমি তোমাকে এখানে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি জিনিসটা, কোশ্চেন যেটা আমি দিয়েছিলাম, ঠিক আছে? দাঁড়াও, তার আগে আমি একটা জিনিস করে নিই, নাহলে আমি ওকে দেখাতে পাবো না। উম, না, এন্টার স্ক্রিন করি, জিনিসটা ক্লিয়ার হবে। হ্যাঁ, এখানে দেখো আমি কোশ্চেনটা কি দিয়েছি, লার্জেস্ট অ্যালোকেশন রিকোয়েস্ট ইন কেবি দ্যাট ক্যান নট বি ডিরাইভড। আমি যেটা তোমাদের ক্লাসে বুঝিয়েছিলাম সেটা ছিল স্মলেস্ট অ্যালোকেশন, আর আমি কোশ্চেন দিয়েছিলাম লার্জেস্ট পসিবল, যার জন্য অ্যান্সারটা 181 না হয় 541 হবে। হুম স্যার, ঠিক আছে, লার্জেস্টটা খেয়াল করিনি। যেটা ক্লাসে দিয়েছিলাম তুমি সেটাকেই অবজার্ভ করে চলে গেছো, ওখানটায় সেটাই সেই সব অ্যান্সার করেছে, ঠিক আছে? দেখ, তো ডাউটটা ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ স্যার। ওকে, ফাইন। তো আজকে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম সেটা ছিল আমাদের পেজ টেবিল এন্ট্রি। পেজ টেবিল দেখা হয়ে গেছে, আমাদের পেজ টেবিল এন্ট্রি হয়ে গেছে, পেজ টেবিল সাইজ হয়ে গেছে। মোটামুটি আমাদের পেজ টেবিলের এবারে আর গোটাখানিক চারটে মতন টপিক বাকি আছে, পেজ আর পেজ টেবিল রিলেটেড। তার মধ্যে আজকে ফার্স্ট টপিক যেটা আমরা ধরবো, বা এটা হচ্ছে এক্সটেনশন পেজ টেবিলের, সেটা হচ্ছে আমাদের মাল্টি লেভেল পেজ টেবিল। মাল্টি লেভেল পেজ টেবিল, ঠিক আছে? তো মাল্টি লেভেল পেজ টেবিলে যখন আমরা জিনিসটা দেখবো,
সেটা আমাদের প্রথম পার্সপেক্টিভ। আমি যেটা জানতে চাইছি তোমাদের মাথার মধ্যে ফার্স্ট পার্সপেক্টিভ কি হতে পারে, মানে পেজ টেবিল পড়লাম ঠিক আছে, বাট মাল্টি লেভেল পেজ টেবিল বলছি কেন? এনি গেসেস? তোমাদের মাথার মধ্যে প্রথম আইডিয়া কি ডেভেলপ হতে পারে? হোয়াট ডাজ উই মিন বাই মাল্টি লেভেল পেজ টেবিল? কারোর কোনো আইডিয়া? কেউ জয়েন হতে চাইছে, শুভঙ্কর। ঠিক আছে, তো মাল্টি লেভেল পেজ টেবিল জিনিসটা আমি বলতে দিই যে আমাদের এই জিনিসটা বলার আগে আমি একটা ছোট্ট দেখে ইন্ট্রোডাকশন করবো ব্যাপারটা নিয়ে। সেটা হচ্ছে আমি আবার করে একটা এক্সাম্পল লিখছি। আর কেউ জানাতে চাইছে না তো? ঠিক আছে, তাহলে আমি ছোট্ট একটা আগে জিনিসটাকে মানে আবার নতুন করে ব্যাপারটা বলি। সেটা হচ্ছে সাপোজ আমাদের কাছে একটা লজিক্যাল অ্যাড্রেস স্পেস আছে। একটা এক্সাম্পল নিচ্ছি, এটা আমার বাঁধা ধরা এক্সাম্পল, আমি সেটাকেই নিচ্ছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একটা লজিক্যাল অ্যাড্রেস স্পেস। এই লজিক্যাল অ্যাড্রেস স্পেসটার সাইজ হচ্ছে আমাদের 2 power 32 বাইটস। ক্লিয়ার? আর এখানটা আমাদের এক একটা পেজের সাইজ, লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলতে প্রসেস, আর প্রসেসের মধ্যে আমাদের কি থাকে, পেজ থাকে। তো সেই এক একটা পেজের সাইজ হচ্ছে কত আমাদের, 2 power 12 বাইটস, মানে 4 KB। ঠিক আছে, তো যদি আমার লজিক্যাল অ্যাড্রেস স্পেস 2 power 32 হয় আর এক একটা পেজের সাইজ যদি আমার 2 power 12 হয়, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ পেজেস কটা হবে? টোটাল নাম্বার অফ পেজেস আমাদের হবে হচ্ছে 2 power 32 বাই 2 power 12, which is 2 power 20. That means we need 20 bits. Sorry, so for this, for logical addressing we need 20 bits. ঠিক আছে, তো যদি আমার 2 power 20 পেজেস হয়ে থাকে, তাহলে আমাদের লজিক্যাল অ্যাড্রেসের জন্য 20 বিটস রিকোয়ার্ড হবে। এবারে এটা গেল আমাদের একটা প্রসেসের সাইজ, তার নাম্বার অফ পেজেস আর সাইজ অফ ইচ পেজ গেল। এবার নেক্সট জিনিস যেটা আমি করব সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসটা হলো এটা, সেখানটা আমাদের ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের সাইজ হচ্ছে সাপোজ 2 power 44। আমি এটা একটা এক্সাম্পল অলরেডি নিয়ে রেখেছি যাতে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হয়। তো ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের সাইজ হলো এটা। যেহেতু পেজ সাইজ আমার 2 power 12 ছিল, তার মানে আমাদের ফ্রেম সাইজ নিশ্চয়ই 2 power 12ই হবে। যদি 2 power 12 আমার যদি ফ্রেম সাইজ হয়, 2 power 12 যদি আমার ফ্রেম সাইজ হয়, তাহলে নাম্বার অফ ফ্রেম নাম্বার কত হবে আমাদের? ফ্রেম নাম্বার হবে 2 power 44 বাই 2 power 12, which is 2 power 32। তার মানে ফিজিক্যাল অ্যাড্রেসিং এর জন্য উই উইল রিকোয়ার 32 বিটস। এই পর্যন্ত তো আমরা আজ পর্যন্ত বুঝে এসেছি, এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। সো দ্যাট ইজ ফাইন। নাও এবারে আমার কাছে একটা প্রসেস আছে, সেই প্রসেসটাকে আমি এই ফিজিক্যাল স্পেসের মধ্যে প্লেস করব। আর সেই ফিজিক্যাল স্পেসের মধ্যে যখন আমি প্লেস করব, তখন আমি পেজ টেবিলটাকে ইউজ করব ফর রেফারেন্সিং। তাহলে আমি ঝপ করে একটা পেজ টেবিল বানিয়ে নিই। সেই পেজ টেবিলটা হলো এটা। ঠিক আছে, এবারে আমাদের এখানটা একটা জিনিস বলো যে টোটাল নাম্বার অফ এন্ট্রিজ, পেজ টেবিল এন্ট্রি কতগুলো হবে? হাউ মেনি পেজ টেবিল এন্ট্রিজ উইল বি দেয়ার? কে বলতে পারবে?
পেজ টেবিল এন্ট্রি কটা হবে? আগের দিন তো কোশ্চেন করলাম আমরা এইসব নিয়ে, তো বলতে পারছো না? স্যার 2 টু দি পাওয়ার 20। গুড। তাহলে আমাদের পেজ টেবিল এন্ট্রিজ হবে হচ্ছে 2 power 20। গুড। এবার যদি 2 power 20 আমাদের পেজ টেবিল এন্ট্রিজ হয়ে থাকে, আর সাপোজ আমার ফ্রেম সাইজ যা আমরা ক্যালকুলেট করেছিলাম, সাপোজ আমাদের এখানটা এক একটা ফ্রেমের সাইজ হচ্ছে 4 বাইটস। কেন 4 বাইটস? কেননা আমাদের এখানটা 32 বিটস রিকোয়ার্ড হচ্ছে একটা ফ্রেমকে আইডেন্টিফাই করার জন্য, which means this when we convert this 32 bits into bytes, that will be 4 bytes. তাহলে আমার এক একটা ফ্রেমের সাইজ হচ্ছে, ফ্রেম সাইজ হচ্ছে কত? 4 বাইটস। তাহলে আমাদের পেজ টেবিল সাইজ হয়ে গেল কত? 2 power 22 বাইটস, বা বলতে পারো 4 MB। তাহলে আমার যদি এই পর্যন্ত আমি যখন চলে এসেছি, ঠিক আছে, আমি ধাপে ধাপে আসছি, কিন্তু আমি প্রথমে প্রসেসটা নিয়ে নিলাম, which is 2 power 32 বাইটস। তারপরে ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস নিলাম 2 power 44 বাইটস। সেখানে আমি নাম্বার অফ ফ্রেমস আর নাম্বার অফ পেজেস পেয়ে গেলাম। দেখতেই পাচ্ছি ক্লিয়ারলি যে আমাদের নাম্বার অফ পেজেস আর ওয়ে লেস দ্যান নাম্বার অফ ফ্রেমস। তার মানে আমার একটা প্রসেস ইজিলি একটা ফিজিক্যাল মেমোরির মধ্যে বসে যাবে। আর এরকম নয় যে ওটাকে পুরো আটাতে পারবো না, তারপরে অনেকটা স্পেস থেকে যাবে। এবার আমার কথা হচ্ছে, আমার কাছে পেজ টেবিলের সাইজ হচ্ছে এখানে কত? 4 MB। এই যে 4 MB যদি আমার পেজ টেবিল সাইজ হয়, বারবার এই জিনিসটা আমরা জোর দিচ্ছি, যদি আমার পেজ টেবিল সাইজ 4 MB হয়ে থাকে, তাহলে আমরা কি প্রবলেম ফেস করব? এত পর্যন্ত আমি সব বলে দিলাম। এবার আমার প্রশ্ন হচ্ছে, যদি পেজ টেবিল সাইজ আমার 4 MB হয়ে থাকে, তাহলে আমরা কি প্রবলেম ফেস করব? এনি অবজারভেশনস? কেউ বুঝতে পারছো না কি প্রবলেম হতে পারে, বা এনি এই পর্যন্ত কোনো অবজারভেশন যেটা একটুখানি অ্যাবনর্মাল হতে পারে? কন্টিনিউয়াস অ্যালোকেশনের প্রবলেম হতে পারে। না, আমি আবার একটা জিনিস বলে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের এখানে যে পেজ টেবিলটা আছে, ঠিক আছে, এই জিনিসটা হয়তো অনেকের মনে পড়ছে না, আমি যার জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি ব্যাপারটাকে। দেখো, আমাদের এখানে টোটাল পেজ টেবিল এন্ট্রি হচ্ছে কত? 2 power 20। তাহলে আমার এটা হচ্ছে পেজ টেবিল, যে ফ্রেমটা হচ্ছে বা পেজ টেবিল যে এন্ট্রিটা হচ্ছে, এটা হচ্ছে 0th এন্ট্রি। এটা হচ্ছে 1 2 এরকম করতে করতে আমি কোন পর্যন্ত গেলাম? 2 power 20 - 1 অব্দি গেলাম। তার মানে আমার কাছে যতগুলো পেজেস হচ্ছে ইন দা প্রসেস, ততগুলো পেজ টেবিল এন্ট্রি হলো। আর each and every entry will identify the page or the frame where the page is located in. তার মানে কি, সাপোজ আমাদের এই পেজটা এই ফ্রেমের মধ্যে লোড করা আছে, তাহলে আমি এখানে ফ্রেম নাম্বার 1 লিখবো, এখানে ফ্রেম নাম্বার 2 লিখবো, এখানে ফ্রেম নাম্বার 3 লিখবো, এরকম করে সোয়েন্সও লিখতে লিখতে যাবো। এবার আমি বারবার বলছি যে আমাদের যে আর একটা জিনিস আমি বারবার বলছি, সেটা হচ্ছে আমার পেজ সাইজ আর ফ্রেম সাইজ বোথ আর 4 KB। এই পর্যন্ত আসার পর আমি একটা অবজারভেশন আর একটা চাইছি, যে তোমরা কি প্রবলেম ফেস করতে পারো এই পর্যন্ত আসার পর। আমি যদি এত অঙ্ক দেখার পর আমি এই অঙ্ক অনুযায়ী বলছি যে কি প্রবলেম ফেস হতে পারে। যেটা তুমি বললে সেটা হচ্ছে কন্টিনিউয়াস অ্যালোকেশন, সেটা নয়, সেটা নিয়ে এখানে কোনো প্রবলেম নেই। অ্যাপার্ট ফ্রম দ্যাট আর অন্য স্যার কোনো পেজ ধরনের টেবিল সাইজ অবজারভেশন? যদি ফ্রেম টেবিল সাইজের থেকে বেশি হয়ে যায়। ভেরি গুড। তাহলে আমাদের এখানটা যেহেতু পেজ টেবিল সাইজটা 4 MB আর ফ্রেম সাইজ হচ্ছে আমার 4 KB, তার মানে আমাদের একটা পেজ টেবিল যেটা গোটাটা, ওটা আমার একটা গোটা ফ্রেমের মধ্যে আটবে না। তার মানে কি, আমাকে এই পেজ টেবিলটাকে আবার যেরকম প্রসেসটাকে আমরা ছোট ছোট পেজেসে ভেঙেছি, আর সেই অনুযায়ী এক একটা ফ্রেমের মধ্যে ওটাকে বসিয়েছি, ঠিক সেভাবে আমাকে এই পেজ টেবিলটাকেও ওই পেজ সাইজ বা ফ্রেম সাইজ অনুযায়ী
আমাকে ভাঙতে হবে। ঠিক আছে, তো আমাকে এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট অবজারভেশন, যেটা বারবার বলছিলাম আমি। তাহলে যদি আমি 4 আর এখানে যদি আমার হয় যে একটা ফ্রেমের মধ্যে আমি ম্যাক্সিমাম 4 KB অ্যালোকেশন করতে পারবো, তাহলে একটা পেজ টেবিলকে আমি কতগুলো পিসে ডিভাইড করব যাতে আমি পুরো পেজ টেবিলটাকে আমি একটা ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের মধ্যে বসাতে পারি। তাহলে আমার যদি এখানটা আমি এখানে ছোট্ট করে একটা অঙ্ক করছি, সেটা হচ্ছে আমাদের ফ্রেম সাইজ কত, আমি এটাকে অন্য কালার দিয়ে করি, এটাকে ইরেজ করছি, ইরেজ করে আমি এটাকে অন্য কালার দিলাম, সেটা ফ্রেম সাইজ হচ্ছে কত আমার 4 KB or 2^12 বাইটস। আর পেজ টেবিল সাইজ আমি কত ক্যালকুলেট করলাম, 4 MB মিনস 2^22 বাইটস। তাহলে এবার আমাকে দেখতে হবে যে আমাকে টোটাল কটা ফ্রেম প্রয়োজন হবে যাতে আমি এই পুরো পেজ টেবিলটাকে মেন মেমোরির মধ্যে বসাতে পারি। তাহলে আমার যদি পেজ টেবিল সাইজ এটা হয়ে থাকে, তো নাম্বার অফ ফ্রেমস রিকোয়ার্ড কত হবে, 2^22 by 2^12 which is 2^10 which is 1 KB or 1024 এতগুলো আমাদের ফ্রেমস রিকোয়ার্ড হবে। তার মানে এই পুরো পেজ টেবিলটাকে আমি ছোট ছোট করে অনেক কটা পার্টে ডিভাইড করব, এরকম করে আমি 0 1 2 3 করে আমি 1023 অবধি আমি এতগুলো ফ্রেমসে আমাকে এই পুরো পেজ টেবিলটাকে ব্রেক করতে হবে। তাহলে আমি এই পুরো পেজ টেবিলটাকে একটা মেন মেমোরির মধ্যে প্লেস করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত হলো যে আমি একটা পেজ টেবিলকে আমি একটা ফ্রেমে ঢোকাতে পারছি না, যার জন্য ওটাকে আমাকে 1024 পিসেসে কাট করতে হচ্ছে, তারপরে সেটাকে আমাকে ফিজিক্যাল স্পেসের মধ্যে অ্যালোকেট করতে হচ্ছে। এরপরে আবার কি প্রবলেম ফেস করব, বা এরপরে আমার আর কোনো কিছু করার প্রয়োজন আছে না, ইজ দ্যাট ইনাফ? Is this thinking enough or we have to do any more addition or subtraction to this whole scenario? স্যার পেজ টেবিলের কোন পার্টটা কোথায় রাখা হচ্ছে সেটা তো কোনো ট্র্যাক থাকছে না। ভেরি গুড, তাহলে এটা একটা প্রবলেম। ভেরি গুড, এবার প্রবলেম বলেছো, এবার সলিউশনটা কি হতে পারে? আমি চাইছি না ঠিক উত্তর দিতে হবে কোনো মাইন্ডারি আছে, ইউ হ্যাভ টু থিঙ্ক। আমি তো বলেই দেবো সেটা তো তোমাদের হয়ে গেল, কিন্তু আমি চাই তোমরা একটুখানি ভাবো কি হতে পারে, এরপরে আমরা কি করতে পারি। এই যে তুমি বললে প্রবলেমটা, এই প্রবলেমটা সত্যিকার একটা প্রবলেম, তাহলে এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কি করতে পারি? না পারলে বলো, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, কেন কি এরপরে আমাকে একটা টপিক ধরতে হবে। আমি কি বলে দেবো? আচ্ছা, আমি বলছি, ঠিক আছে। সেটা হচ্ছে আজকে যে টপিকটা আমি শুরু করলাম নতুন, তার সাথে রিজেম্বল করছি কি, আমাকে আরো একটা পেজ টেবিল তৈরি করতে হবে, আমাকে আরো একটা পেজ টেবিল তৈরি করতে হবে, যে টেবিলটা নাকি ট্র্যাক করবে যে কোন পেজ টেবিল এন্ট্রি থেকে নিয়ে কোন পেজ টেবিল এন্ট্রি পর্যন্ত কোন ফ্রেমের মধ্যে লোডে রয়েছে। মানে যেরকম এখানে আমি ট্র্যাক করছিলাম যে প্রসেসের কোন পেজটা কোন ফ্রেমের মধ্যে লোড করা আছে, আর সেখান থেকে আমি ডিজায়ার্ড বাইটটাকে অ্যাক্সেস করছিলাম। এখন আমি এই নতুন, সাপোজ এটাকে আমি বললাম পেজ টেবিল 1, এটাকে বললাম পেজ টেবিল 2। তো পেজ টেবিল 2, অ্যাকচুয়ালি এটাকে পি করলে অনেক সময় অনেকে প্রসেস ধরে নিতে পারে, তো আমি এটাকে পিটি করি, পিটি করি।
তাহলে পরে এটা ডাউট ক্রিয়েট হবে না। সাপোজ এটা হচ্ছে PT1, এটা হচ্ছে PT2, ঠিক আছে? তার মানে এবারে আমি কি করব, এই যে প্রথম পেজ টেবিলের থ্রু কি করছিলাম, যে কোন পেজের কোন পেজটা কোন ফ্রেমের মধ্যে লোড করা আছে, আর তারপর সেখান থেকে আমি কোন ডিজায়ার্ড বাইটটাকে আমি চুজ করছিলাম, বা ওয়ার্ডটাকে আমি চুজ করছিলাম, বা অ্যাক্সেস করছিলাম, বা ফেচ করছিলাম। ঠিক সেইভাবে এবার আমি কি করব, পেজ টেবিল 2 থেকে আমি আইডেন্টিফাই করব যে আমার ডিজায়ার্ড বাইটটা কোন ফ্রেমের মধ্যে লোড করা আছে, আর সে ফ্রেমটা আর সে ফ্রেমের মধ্যে কোন পেজটা লোড করা আছে সেটাকে আমি আইডেন্টিফাই PT1 থেকে। আর সেটা করার জন্য আমাকে তার আগে কি করতে হবে, PT2 থেকে আইডেন্টিফাই করতে হবে যে এই ফ্রেমটার ব্যাপারে কোন ফ্রেমের মধ্যে রয়েছে সেটা আইডেন্টিফাই, মানে কি আমার PT2 থেকে আমি আইডেন্টিফাই করব যে এখান থেকে নিয়ে এই পর্যন্ত যেই পেজ টেবিল এন্ট্রি গুলো আছে, এগুলো আমার এই ফিজিক্যাল স্পেসের কোন ফ্রেমের মধ্যে লোড করা আছে সেটাকে আমি আইডেন্টিফাই করব এখান থেকে। এবার সেখানটায় যখন চলে যাবো, ঠিক যেভাবে আমি এখানটা করছিলাম, ওই ফ্রেমের মধ্যে গিয়ে পার্টিকুলার আমি পেজ টেবিল এন্ট্রিটাকে ফেচ করব। ফেচ করলাম, জানতে পারলাম যে আচ্ছা, তার মানে এই পেজ টেবিল এন্ট্রিটা যখন আমি পেয়ে গেলাম, তো সেই পেজ টেবিল এন্ট্রি যেখানে আছে সেখানে চলে গেলাম। সেখান থেকে কি করলাম, যে আমি পেয়ে গেলাম যে এই পেজ টেবিল এন্ট্রির এই পার্টে আমার এই ফ্রেম নাম্বারটা লোড করা আছে। ওখান থেকে আমি ফ্রেম নাম্বারটা পেলাম, তারপর সেখান থেকে আমি ডিজায়ার্ড বাইটটাকে আইডেন্টিফাই করছি। সো দিস ইজ কল্ড দ্য মাল্টি লেভেল পেজ টেবিল। এখানে আমি দুটো লেভেল করছি, সুতরাং সুতরাং এটা বলা হবে টু লেভেল পেজ টেবিল। যদি আমি এরকম হয় যে আমার এই পেজ টেবিলটা সাইজ আমার 4 KB থেকে যদি বড় হয়, যদি এটা সাইজ 4 KB থেকে বড় হয়, if the size of this particular page table is greater than 4 KB, তাহলে আমাকে আরো একটা পেজ টেবিল তৈরি করতে হবে। তাহলে আমার 3 লেভেল পেজ টেবিল হয়ে যাবে। আর সেটার সাইজ যদি আবার 4 KB থেকে বড় হয়, তার মানে নিশ্চয়ই আমি আবার একটা ফ্রেমের মধ্যে ওটাকে আটাতে পারবো না বা সেট করতে পারবো না, তখন আমাকে আবার একটা পেজ টেবিল তৈরি করতে হবে। সো দিস ইজ হাউ উই উইল ইমপ্লিমেন্ট দ্য মাল্টি লেভেল পেজ টেবিল। এ পর্যন্ত কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট নেই? ওকে, ফাইন। ডাউট থাকলে বলুন। সেকেন্ডারি স্টোরেজে রাখা যেত না এত ঝামেলা না করে? কোনটা কি হবে? মানে পেজ টেবিলটা যদি এই ফিজিক্যাল অ্যাড্রেস স্পেসের থেকে বেশি হয়, বাকি জিনিসটা সেকেন্ডারি মেমোরিতে কিছুভাবে রাখা যেত না? ওটাতে আসবো, ওটাই হচ্ছে এই টপিকটা ফার্দার এক্সটেনশন। সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি, ঠিক আছে? তো আমি এখানে আমি তোমায় কি বললাম, আমি তোমাদের প্রথম ক্লাস থেকে বলেছিলাম যে আমরা এই পুরো সাবজেক্টে প্রত্যেক ধাপে প্রথমে একটা প্রবলেম ফেস করব, সেই প্রবলেমটাকে ফেস করার জন্য একটা সলিউশন দেখব। তো এখন পর্যন্ত আমরা প্রথমে কি দেখলাম, যে আমাদের প্রসেস ছিল, মেন মেমোরি ছিল, সেখানটা আমি পেজ টেবিল তৈরি করলাম। কেন পেজ টেবিল তৈরি করলাম? কারণ আমার কাছে একটা প্রবলেম হচ্ছিল যে আমি কোথায় কি রেখেছি আমি বুঝতে পারছি না, সুতরাং আমি একটা ইন্ডেক্স মেনটেন করছিলাম। এবার সেই ইন্ডেক্সটা এত বড় হয়ে যাচ্ছে যে সেটা আমার একটা পেজের মধ্যে আটছে না, তো আমাকে সেটাকে আবার দুটো পেজের মধ্যে আটাতে হচ্ছে। তো সেটা সেই ইন্ডেক্সটাকে আবার ইন্ডেক্সিং করতে হলো। সুতরাং এভাবে মাল্টিপল ইন্ডেক্সিং করলাম। সেটা কি ছিল? একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশন ছিল। এবার যখন এই সলিউশনটা আমি বের করলাম, এই সলিউশন আবার একটা ঝামেলা কি দেখছি, যে আমার কাছে অনেক কটা পেজ টেবিল তৈরি হয়ে যাচ্ছে, which itself takes a lot of space। তার মানে কি আমি একটা 2 power 32 বাইটস বলতে আমার নিয়ার অ্যাবাউট 4 GB, তাই তো? 4 GB একটা যদি প্রসেস থাকে, সেটাকে আমি 16 TB একটা মেন মেমোরির মধ্যে যদি প্লেস করি, তখন তাকে যখন রাখলাম, সে তো অলরেডি 4 GB স্পেস খেলো, প্লাস আরো এক্সট্রা 1 KB স্পেস, সরি 1 KB বলছি, 4 KB স্পেস খাচ্ছে। কারণ আমার কাছে 1024 বা 1K আমার কাছে এন্ট্রিজ তৈরি হচ্ছে, আর সেই 1K গুলো প্রত্যেকটা আবার 4K স্পেস খাচ্ছে। তার মানে কি আবার সেটা 4 MB স্পেস ইউটিলাইজ করছে, মানে 4 GB প্লাস 4 MB। আবার যদি আরো মাল্টি লেভেল করি, তখন আরো আমাকে
জিনিসটাকে আরো স্পেস আমাকে বাড়াতে হবে। সো এটা আমার একটা ছোট ফাইলের জন্য আমাকে এতগুলো এক্সট্রা স্পেস অকুপাই করতে হচ্ছে, সেটা একটা প্রবলেম। কারণ আমি পুরো ফিজিক্যাল স্পেসটাকে যদি একটাই প্রসেসর উপরে আমি তুলে দিই, তাহলে আমি একটা অবজেক্টিভ মিস করছি। সেই অবজেক্টিভটা কি আমাদের? মাল্টি, কে বলতে পারো মাল্টি কি অবজেক্টিভ মিস করছি আমি যদি একটাই মাল্টি প্রসেসকে প্রোগ্রামিং। ভেরি গুড, মাল্টি প্রোগ্রামিং যে অবজেক্টিভটা আছে সেটাকে আমি এখানটায় মিস করছি। এই মাল্টি প্রোগ্রামিং অবজেক্টিভটা হচ্ছে আমাদের একটা মেইন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। স্পিড, এফিসিয়েন্সি, এটা একটা হচ্ছে আমাদের মেইন ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। তো এই সব কিছুকে আমরা মেনটেন করার জন্য আমার নেক্সট টপিক যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি, এই ভার্চুয়াল মেমোরিটা দেখবে যেটা আমরা মাল্টি লেভেল পেজ টেবিলটা দেখলাম, কাইন্ড অফ তারই একটা এক্সটেনশন। ঠিক আছে, তো এক্সটেনশন কিভাবে, যে আমরা আগের এক্সাম্পলে ধরলাম যে আমি পুরো প্রসেসটাকে আমি একটা মেন মেমোরির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। অলদো আমার ওটা রিকোয়ার্ড আছে কি আছে না সেটা আমি জানি না, বাট আমি পুরোটাকে প্লেস করে দিচ্ছি। কেমন, আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে ছোট করে। সাপোজ একটা সি ফাইল লিখলে, ঠিক আছে, সেই সি ফাইলটার মধ্যে আমি একটা প্রোগ্রাম লিখলাম। সাপোজ সেই প্রোগ্রামটা হচ্ছে, কিছু বলবে? আচ্ছা, সেটা হচ্ছে কি আমাদের, সাপোজ একটা প্রোগ্রাম লিখলাম আমি, সেটা সিতে, সেটা হচ্ছে আমাদের অ্যাডিশন অফ ফার্স্ট এন ন্যাচুরাল নাম্বারস। ঠিক আছে, তো ফার্স্ট এন ন্যাচুরাল নাম্বার যখন এডিশন করছি তখন আমার কাছে একটা লুপ লিখতে হচ্ছে আমাকে। এবার যখন আমি প্রোগ্রামটা পুরোটা লিখলাম, ওটা যখন এক্সিকিউট করছি, ইট ইজ কোয়াইট অবভিয়াস কি আমার ওই লুপ পার্টটা মোর দ্যান ওয়ান্স এক্সিকিউট হবে, অর মোর দ্যান এনি আদার লাইন ওটা এক্সিকিউট হবে। ঠিক আছে, তো আমার বাদ বাকি লাইনগুলো হয়তো একবার কি দুবার এক্সিকিউট হবে ম্যাক্স টু ম্যাক্স, আর লুপটা আমার মাল্টিপল টাইম এক্সিকিউট করবে। এবারে একতা কিছু বলবে? एकता, हाँ एकता जल्दी आओ जल्दी सो जाओ। एकता फोन তো অবভিয়াসলি আমাদের ওই লুপটা বারবার এক্সিকিউট হচ্ছে। এবার যখন ওই লুপটা বারবার এক্সিকিউট হচ্ছে তখন আমাদের শুধুমাত্র ওই পার্টটাকে মেন মেমোরির মধ্যে রাখা দরকার, বাদ বাকি পার্টটাকে রাখার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা সেইভাবেই জিনিসটাকে এক্সিকিউট করব। তো এখান থেকে আমরা আরেকটা কনসেপ্টের দিকে ঢুকবো, সেটা হচ্ছে আমাদের পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম। ঠিক আছে, এই প্রথমে আমরা এই মাল্টি লেভেল পেজ টেবিলটা বুঝলাম, এরপর আমরা বুঝবো হচ্ছে ভার্চুয়াল মেমোরিটা, সেখান থেকে আমরা ঢুকবো হচ্ছে পেজ ফল্ট, পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম, এগুলোতে যাবো। ঠিক আছে, তো এই জন্য বললাম ঘুরে ঘুরে মোটামুটি আর 3-4টে মতো টপিক আমাদের এখনো পড়ে আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবারে এবার আমাদের হচ্ছে ব্যাপারটা যে আমি পুরো প্রোগ্রামটা আমার রিকোয়ার্ড নেই একবারে, বা পুরো প্রোগ্রামের সবকটা লাইন্স আমার একটা সিঙ্গেল গো দরকার নেই। তখন আমি কি করব, যে আমি যেই পার্টটুকু দরকার সেই পার্টটুকু আমি লোড করব, বাদ বাকি পার্টটা আমি যখন প্রয়োজন হবে বা যখন ওটা রিকোয়েস্ট জেনারেট হবে তখন সেটাকে আমি লোড করব উইদিন দা মেন মেমোরি। তো এইভাবে আমাকে এক্সিকিউট করতে হবে জিনিসটাকে। তো এটা হলো কি আমাদের আইডিয়াটা। এবার সেই আইডিয়াটা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব সেটা হচ্ছে আমাদের ভার্চুয়াল মেমোরিতে। কিভাবে, যে আমি একটা মেন মেমোরি ধরলাম, যেটা আগের এক্সাম্পল ওটা খুবই সুপার ন্যাচুরাল ছিল, যে 1 TB অফ মেন মেমোরি। সো জাস্ট ওটা এক্সাম্পল পার্সপেক্টিভ দেখেছিলাম। এখনো তো সেটা হচ্ছে কি, সরি, তো হ্যাঁ, তো আমি একটা আমার কাছে মেন মেমোরি আছে সাপোজ 8 GB, আর আমার কাছে একটা গেম খেলার জন্য প্রসেস রয়েছে, সেটা 1 TB হলো, বা 16 GB হলো, বা হলো তোমার 32 GB হলো। এত অনেক বড় বড় গেম আজকাল এসছে, সেই গেমটা হলো। এবারে
সেই গেমটাকে যখন আমি এক্সিকিউট করব, আর আমি চাইবো যেটা স্মুথলি এক্সিকিউটও করুক, বাট আমার কাছে তো ফিজিক্যাল মেমোরিতে 32 GB নেই। তখন আমি কি করব, আমার যেটুকু অ্যাট প্রেজেন্ট রিকোয়ার্ড হবে সেটুকু আমি লোড করব, বাদ বাকিটাকে আমি ফিজিক্যাল স্পেসেও রাখবো না, ওটাকে আমি রাখবো হচ্ছে আমাদের লোকাল হার্ড ডিস্ক ড্রাইভের একটা সি ড্রাইভের একটা সেকশন বলা হয়, সেটাকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। ঠিক আছে, সেটা বলা হয় কি ভার্চুয়াল মেমোরি। সেই ভার্চুয়াল মেমোরির মধ্যে আমি ওটাকে রেখে দেবো। আর আমি একটা ইলিউশন ক্রিয়েট করব যে আমার কাছে অতটা মেমোরি আছে, যে আমি পুরো 32 GB যেন এক্সিকিউট এট এ সিঙ্গেল গো করতে পারি। তো এটা হচ্ছে কি আমাদের ভার্চুয়াল মেমোরির কনসেপ্টটা। এবারে কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি সেটাকে আমি দেখানোর জন্য ছোট্ট থেকে একটা ড্রয়িং করব, তোমরা হাতে ব্যাপারটা বুঝতে পারবে। ঠিক আছে, তো সেখানে হচ্ছে কি আমি সাপোজ দুটো আমার কাছে প্রসেস আছে, P1 আর এটা হচ্ছে P2। এখানে আমাদের সাপোজ এরকম করে 0 1 2 3 করে 7 অব্দি আছে, এখানেও তাই 0 1 2 করে 7 অব্দি আছে। তো এটা হলো কি আমাদের দুটো প্রসেস উইচ আর দেয়ার ইন দা সেকেন্ডারি মেমোরি। ঠিক আছে, আর এবার আমার কাছে হচ্ছে ফিজিক্যাল মেমোরি। ফিজিক্যাল মেমোরি সাপোজ আমি ধরে নিলাম যে আমার কাছে আছে 16খানা ফ্রেমস রয়েছে। আমি একটুখানি ড্র করব আস্তে আস্তে, ধৈর্য রেখো। There is 0 1 2 3 4 5 6 7 8 10 11 12 13 14 15। ফাইন। এবারে আমি এখানটা ধরে নিলাম যে প্রথম তিনটে ফ্রেম আমার ওএস অকুপাই করে গেছে। ঠিক আছে, এবারে বাদ বাকি গুলোতে আমি এবারে এক এক করে আবার প্রসেসের পেজ গুলোকে লোড করব। এখানে আমি P1 লিখছি ইন ক্যাপিটাল হ্যান্ড, রিপ্রেজেন্টিং দ্য পেজ, সরি পেজ বলছি প্রসেস। আর এখানে আমি কোলন দিয়ে স্মল হ্যান্ডে লিখবো P1, তার মানে এটা হচ্ছে আমাদের কি ওই প্রসেসের পেজ নাম্বার 1টা। ঠিক আছে, এবারে এরকম করে আমি অন্য প্রসেসের পেজগুলোকেও লোড করে নেবো, P1 এর P2, আবার এখানে P2 P3, তারপরে সাপোজ P2 P1 P2 P6, তারপর এখানে P1 এর P3 P2 P7 P1 P4, এই গেল। আর এখানে হচ্ছে আমাদের কি পেজ টেবিল অফ প্রসেস P1, আর এখানে হচ্ছে কি আমার পেজ টেবিল ফর প্রসেস P2। ঠিক আছে, এবারে এখানে আমি ছোট্ট করে একটা পেজ টেবিল বানাচ্ছি। সেটা হচ্ছে আমাদের কি পেজ টেবিল 1। ঠিক আছে, এই পেজ টেবিল 1 এর মধ্যে আমি একটা অ্যাট্রিবিউট রাখছি ফ্রেম। এরকম করে আমি টোটাল আরো সাপোজ দুটো অ্যাট্রিবিউট রাখছি, তো তিনটে অ্যাট্রিবিউট রাখলাম। ঠিক আছে, একটা হচ্ছে কি ভ্যালিড ইনভ্যালিড বিট, একটা ডার্টি বিট, একটা রেফারেন্স বিট, আর এখানে বাদ বাকি আমাদের 8খানা পেজের জন্য 8খানা পেজ টেবিল এন্ট্রি।
0 1 2 3 4 5 6 7। এবারে আমি পেজ টেবিল 2টা বানালাম না, শুধু একটা পেজ টেবিল দিয়ে আমি শো করছি জিনিসটা, ঠিক আছে। এবারে আমি দেখলাম যে এখানে আমাদের পেজ প্রসেস P1 এর পেজ 1টা আমার কোন ফ্রেমে লোড করা আছে 3 তে, তার মানে আমার পেজ 1টা ফ্রেম নাম্বার 3 তে লোড করা আছে। তারপরে পেজ নাম্বার 2টা আমার ফ্রেম নাম্বার 4 এ লোড করা আছে। সিমিলারলি পেজ নাম্বার 3টা আমার ফ্রেম নাম্বার 8 এ লোড করা আছে, আর পেজ নাম্বার 4টা আমার ফ্রেম নাম্বার, সরি এটা ভুল করলাম, সরি 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 এটা ভুলে গেছে। অ্যাকচুয়ালি এখানটা আরেকটা পেজ আমার দেখানো উচিত, সেটা হচ্ছে P1 P0, আর এখানটায় P2 P0। তাহলে আমাদের এখানটায় P0 পেজটা আমার ফার্স্ট পেজটা আমার ফ্রেম নাম্বার 12 এ লোড করা আছে, তারপর এটা ফ্রেম নাম্বার 3 তে, তারপর এটা ফ্রেম নাম্বার 4 এ, ফ্রেম নাম্বার 8 আর ফ্রেম নাম্বার 10। এই হলো আমাদের কি পেজ টেবিল এন্ট্রি। এবারে এখানে আমরা কিছু আরো ডেটা ইনপুট করব, যেরকম এটা হলো 0, এলো 1, সরি এটা 0 হবে, এটা 1 হবে, 1 1 1 0 0 0। আর এখানটা হবে হচ্ছে আমাদের কি 0 0, আর এখানে হবে আমাদের 1, আচ্ছা 0 0 1 0 0 0। আর এখানটা হবে কি আমাদের সাপোজ এটা 1 হবে, এটা 1 হলো, এটা 1 হলো, এটা 0 0 0 0 0। এবার আমি পুরো সিনারিওটাকে বোঝাই। তো যেরকম আমি বললাম যে আগের এক্সাম্পলে আমরা যেরকম করেছিলাম সবকটা পেজ গুলোকে লোড করে দিয়েছিলাম
হ্যালো, হ্যালো, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো, ইয়েস স্যার। আমি কি পুরো আউট হয়ে গেছিলাম মিটিং থেকে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এখন শুনতে পাচ্ছি। আর কপাল, কখন তুই বকে যাচ্ছি, আমি জানি না যে আমি আউট হয়ে গেছি মিটিং থেকে। উফ, তোমরা কোন পর্যন্ত শুনেছো? তোমরা কোন পর্যন্ত শুনেছো? হুম, তোমরা কোন পর্যন্ত শুনেছিলে আমাকে বলো একবার। যাক, আমি আজকে মিটিংটা এরকম করে গেল, আমি ফ্লোটা নষ্ট হয়ে গেছে আমার, আমি আজকে আর এটা বলতে পারবো না। আমি ভ্যালিড ইনভ্যালিড বিট অব্দি বলেছিলাম, ওই পর্যন্ত কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? না কি শুনতে পারোনি? আমি ছিলাম না ওই পর থেকে। যাক, তো আমি আজকে এই পর্যন্তই করছি, কারণ মাঝখানে জিনিসটা এরকম হয়ে গেল। ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে বাদ বাকিটা এক্সপ্লেন করবো, ঠিক আছে? তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, আজকে আর পড়াবো না। আচ্ছা, তোমরা অ্যাটেন্ডেন্সটা একবার দিয়ে দাও আমাকে তাড়াতাড়ি করে। 1 থেকে 10 অব্দি যারা আছে তারা আগে বলো। Sir, 7, sir, 3. Sir, 6. স্যার 1। আর 1 থেকে 10 আর কেউ নেই? 17, 21, 37, 34। স্যার 2। আর কেউ নেই তো? এবার 11 থেকে বলো। 12. আর Sir, 20. স্যার 8 স্যার। স্যার 17। Sir, 16. আর স্যার 19। 18 স্যার। স্যার 8 স্যার। স্যার রোল নাম্বার 8 স্যার। দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত 20 অব্দি হয়ে গেছে, এবার 21 থেকে 30 অব্দি। So 21. 22. Sir, তারপর 24. স্যার 26। তারপর 31 থেকে আর কেউ আছে? Sir, 34. Sir 31. 38। 33। So 37. 33 স্যার।
37 হয়ে গেছে, 38 হয়ে গেছে, আর Sir, 31. হয়ে গেছে, আর Sir, 55. Sir, 40. হয়ে গেছে, Sir, 43. 40, 3. আর আর কেউ বাকি আছে এখানটায়? 21, 22, 38, 21, 2 হয়ে গেছে বোধহয়, 38 হয়ে গেছে। আর কেউ বাকি আছে যারা অ্যাটেন্ডেন্স হয়নি এখানটায়? দেখে নাও একবার। স্যার রোল 54। হুম, Sir, 51. আর কেউ বাকি আছে? 58, sir. আর কেউ? আর কেউ বাকি আছে? তাহলে আমি ক্লোজ করলাম, হ্যাঁ, ক্লাসটা ক্লোজ করলাম। আগে রেকর্ডিংটা করি।